Hello. Today I want to make you understand a biology chapter, excretory product and their elimination. মানে আমাদের বডিতে আমরা যা মেকানিজম হয় আমাদের বডির ভিতরে আমরা খাই আর ভিতরে যা মেটাবলিজম হয় তা থেকে যা সমস্ত ইস্যু ইনটেক করি আমরা তার কিছু অংশ বডিতে কাজে লাগে আর কিছু অংশ আমাদেরকে বের করে দিতে হয়। তো এই যে চ্যাপ্টারটা আলোচনা যে সমস্ত জিনিস কাজে লাগে না তাদেরকে নিয়ে। তো আমরা প্রথমে জানবো যে কি পদার্থ আমাদের কাজে লাগে না, মানে কোন অর্গান রিলেটেড অর্গানগুলো কি আর সেই সমস্ত জিনিস থেকে কি আমরা বের করি সেগুলো। তারপর একটা বড় এক্সক্রিটরি অর্গান হলো মেজর কিডনি, তার স্ট্রাকচার ফাংশন এগুলো জানবো। কিডনির মাধ্যমে এটা জানি যে আমাদের ইউরিন যে হয় ইউরিনেশন তার জন্য মেন রোল পালন করে কিডনি। তো ইউরিন ফর্মেশন কিভাবে হয়, তার কম্পোজিশন কি থাকে এগুলো আলোচনা করব। ইউরিনেশন কিভাবে হয়, দ্যাট ইজ মিক্সচুরেশন। এবার ব্লাড প্রেশার সময় যদি ব্লাড প্রেশার রিলেটেড কিছু আছে যেমন রাস মেকানিজম, এএনএফ এটসেট্রা এগুলো আলোচনা করব। তারপর ডিসঅর্ডার। তাহলে আজকে কতটা করতে পারছি দেখা যাক। তাহলে স্টার্ট করি আজকে। আমাদের বডিতে যদি এক্সক্রিটরি অর্গানসদের সম্পর্কে আলোচনা করি তাহলে প্রথমে 1 নম্বরে আসবে কিডনি। এবারে কিডনি কি করে, নাইট্রোজেনাস ওয়েস্টেজ বের করে। তারপর সেকেন্ড রোল, এটা ইউরিনেশনের মাধ্যমে হয়। এটাই মেজর টপিক এই চ্যাপ্টারের, এটা পরে আলোচনা করব। তারপর লিভার থেকে কি আমরা বর্জ্য পদার্থ উৎপন্ন হয় আমাদের বডিতে। আমরা হিউম্যান যে ফিসাল ম্যাটার থাকে তাতে কি থাকে আমাদের ওয়েস্টেজ পদার্থ, তাদের মধ্যে হলো বাইল পিগমেন্ট, বিলিরুবিন আর বিলিভার্ডিন। তারপর কোলেস্টেরল থাকে, স্টেরয়েডস থাকে যেগুলো ডিগ্রেড হয়ে গেছে, কিছু ড্রাগ থাকে যেগুলো কাজে লাগে না বা অ্যাবজর্ব হয়নি সেগুলো বেরিয়ে যায়। তারপর লাংস, আমরা যখন রেসপিরেশন করি তখন CO2 বেরিয়ে যায় আমাদের নাক দিয়ে। CO2 সঙ্গে সঙ্গে হিউমিডিফাইড H2O বেরিয়ে যায় কিছু পরিমাণে। এই CO2 টা আমাদের মিনিটে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 20 ml per minute বেরোয়। নেক্সট এক্সক্রিটরি অর্গান হলো স্কিন। আমাদের যে বডি স্কিন সেটাতে দুটো এক্সক্রিটরি অর্গান পাওয়া যায়। তার মধ্যে হলো সোয়েট গ্ল্যান্ড আর সেবাসিয়াস গ্ল্যান্ড। এই সোয়েট গ্ল্যান্ড থেকে আমরা যখন ঘামি তখন জল বেরোয় H2O, তার সঙ্গে ইউরিয়া থাকে নাইট্রোজেনাস বেসড, NaCl থাকে সল্ট, আরও কিছু থাকে। সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে সিবাম তৈরি হয়। এই সিবামে ওয়াক্সেস থাকে, স্টেরলস থাকে এটসেট্রা। লাস্ট আর একটা অর্গান আছে স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা নির্গত করি আমরা। এখানে বেশি N2 ওয়েস্ট পাওয়া যায়, খুব কম পরিমাণে থাকে। তো এগুলো হলো মোটামুটি আমাদের বডিতে কি ধরনের এক্সক্রিটরি প্রোডাক্ট উৎপন্ন হয় এবং কোন অর্গান থেকে উৎপন্ন হয় এগুলো।
এবার আমাদের এই চ্যাপ্টারের মুখ্য আলোচনার বিষয় হলো কিডনি, কিডনির ফাংশনিং আর কিডনির যে এই সমস্ত কাজ এগুলো। এক্সক্রিটিভ অর্গান, তার মধ্যে কিডনি। এবার প্রোডাক্টগুলো আলোচনা করলাম। এবার কিডনির ফাংশনিং, কিডনির স্ট্রাকচার, কিডনির ইউরিন তৈরি করে, ইউরিনের কম্পোজিশন, ফরমেশন, মিক্সচুরেশন, রাস, এটসেট্রা এটসেট্রা, এগুলো আলোচনার বিষয় এই চ্যাপ্টারে। এবার আমরা তাহলে প্রথমে কিডনির স্ট্রাকচার নিয়ে আলোচনা করি। আচ্ছা, কিডনির যদি পজিশন সম্পর্কে প্রথমে বলি তাহলে এরকম যে রিব কেজ আছে আমাদের, বুকের যে রিব কেজ তার নিচেই এবং স্পাইনের বোথ সাইড। এটা বেশি গুরুত্বপূর্ণ না, যেটা ইম্পর্টেন্ট ওটা হলো এটা অ্যাবডোমেন যে ক্যাভিটি আছে আমাদের ভিতরে, পেটের ভিতর, এটা সেখানে অবস্থান করে না। এটা হলো রেট্রোপেরিটোনিয়াল। রেট্রোপেরিটোনিয়াল পজিশনটা কিরকম, এটা বডি ওয়াল, এটা বডি ওয়াল, আর এটা হলো অ্যাবডোমিনাল ওয়াল। বডি ওয়াল আর অ্যাবডোমিনাল ওয়ালের মিডিলে আছে, বাস এটুকুই জেনে থাকা দরকার। এবারে হিউম্যান কিডনির সম্পর্কে আর কয়েকটা জিনিস যদি দেখা যায়, যে এটার লেন্থ মোটামুটি কত হয়। লেন্থ হয় 10 থেকে 12 সেন্টিমিটার। এটার উইডথ কত হয়, 5 থেকে 7 সেন্টিমিটার। আর এটার থিকনেস, এটা এক্স ওয়াই, এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স ওয়াই অ্যাক্সিস, আর এক্স ওয়াই অ্যাক্সিস এটা আছে থিকনেস মোটামুটি 2 থেকে 3 সেন্টিমিটার হয়। ওয়েট কত, কিডনির ওয়েট মোটামুটি ধরা যাবে 120 থেকে 150 গ্রাম। এবারে আমরা যদি কিডনির ডায়াগ্রামটা ভালো করে দেখি তাহলে এটা রাইট কিডনি আর এটা লেফট কিডনি। এটা লেফট কিডনি, তাহলে লেফট কিডনিটা স্লাইটলি রাইট কিডনিটা একটু স্লাইটলি ডাউনওয়ার্ডস আছে। তার কারণ কি, এখানে এই পজিশনে লিভার থাকে, লিভার পজিশন করে, ওই জন্য রাইট কিডনিটা একটু লোয়ার হয়ে যায়। এবারে কিডনির ওয়াল, এবার হ্যাঁ, কিডনির ওয়েট, থিকনেস, লেন্থ, উইডথ এগুলো হলো। এবার কিডনিটা যদি আমরা আমাদের রিব কেজের রেসপেক্টে দেখি তাহলে থোরাসিক 12 টু লাম্বার 3 এটার মধ্যে দেখা যায়। এবারে কিডনির ওয়াল সম্পর্কে কিছু আলোচনা করব। কিডনির ওয়ালটা দেখে নিতে হবে। এবারে কিডনির ওয়ালটা যদি দেখি আমরা তাহলে এটাকে ধরলাম আউটারমোস্ট লেয়ার, আর তার ভিতরে হলো এটা মিডিল লেয়ার, আর এটা হলো ইনারমোস্ট লেয়ার। আউটারমোস্ট লেয়ারটা এটাকে বলা হয় রেনাল ফ্যাসিয়া। রেনাল ফ্যাসিয়া এটা ডেন্স কানেকটিভ টিস্যু দিয়ে গঠিত। এটা হলো অ্যাডিপোজ টিস্যু লেয়ার। ফ্যাট স্টোর থাকে, আর এটা অ্যাবজর্বার রূপে কাজ করে, শক অ্যাবজর্বার রূপে। ইনার মোস্ট লেয়ারকে কি বলা হয়, এটাকে বলা হয় রেনাল কর্পাসলস, রেনাল ক্যাপসুল। এটা ইনার মোস্ট লেয়ার সম্পর্কে এটাই। আর ইনার মোস্ট লেয়ারটা কি করে, এটা কোনো ড্যামেজ বা প্রোটেকশন দেয়, মানে কিডনির শেপ দেয় আর প্রোটেকশন দেয় আগেনস্ট এনি ট্রমা বা কোনো জার্কিং হলে সেখানে আঘাত পেতে বাধা দেয়, ওরকম। এই দুটো, এটা প্রোটেক্টিভ ফাংশন, এটাও প্রোটেক্টিভ ফাংশন, এটা শেপ দেয়, এটা স্পেশালিটি। কিডনির লেয়ার সম্পর্কে হয়ে গেল। এবারে কিডনির স্ট্রাকচার সম্পর্কে দেখে নিই।
কিডনি স্ট্রাকচারটা যদি দেখি এরকম, যে এটা কিডনি পুরোটা। এবার কিডনিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিঅক্সিজেনেটেড ব্লাড আর একটা অক্সিজেনেটেড ব্লাডের আর্টারি আর ভেন ঢুকেছে, আর ওখান থেকে একটা এটা ইনফেরিয়র ভেনা কাভা, এটা ডিসেন্ডিং অ্যাওর্টা, এটা হলো অক্সিজেনেটেড ব্লাড যেটা হার্ট থেকে আসছে, সরি লাংস থেকে হার্ট, হার্ট থেকে, এটা হার্ট থেকে আসছে অক্সিজেনেটেড ব্লাড। আর ইনফেরিয়র ভেনা কাভা এটা হার্টে যাবে। আর এটা হলো ইউরেটার, এটা হলো ইউরিনের পাথ, কিডনি থেকে ইউরিন তৈরি হয়ে ইউরেটার দিয়ে যাবে। এবারে আমরা এর ইনার যে স্ট্রাকচার, পিরামিডাল স্ট্রাকচার, ভিতরে দেখা যাচ্ছে কর্টেক্স, মেডুলা, এগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে একটা জিনিস জানার আছে, একটা আছে, এই যে একটা জায়গা যেখান থেকে সমস্ত নার্ভ, ব্লাড সাপ্লাই, ইউরেটার সবকিছু ঢুকছে, এটাকে বলা হয় হাইলাম। renal artery, renal vein, ureter and nerves enter and leave via hilum, এরকম বলা আছে। তো এটাকে রেনাল হাইলাম বলা হয়। লিখে দিচ্ছি রেনাল আর্টারি, তাহলে রেনাল আর্টারি, রেনাল আর্টারি, রেনাল ভেন, ইউরেটার, নার্ভস এন্টার অ্যান্ড লিভ ভায়া হাইলাম। বাস হয়ে গেল। এবারে জানবো কিডনির, যে কিডনির এই যে এই অংশটা দেখছি তো, এটা এই জিনিসটা কিডনি, কিডনিকে আমরা বেসিক্যালি কর্টেক্স আর মেডুলাতে ভাগ করতে পারবো। বাইরেরটা হলো কর্টেক্স আর ভিতরেরটা হলো মেডুলা। এবার এটাই আলোচনা করছি। দেখো, এটা কিডনির ট্রান্সভার্স সেকশন দেখানো হয়েছে। এই যে বাইরের যে অংশটা, এটাকে কর্টেক্স বলা হচ্ছে। আর রেনাল, এটা রেনাল ক্যাপসুল, এটা বাইরের আউটার মোস্ট লেয়ার, যেখানে এটা আলোচনা করলাম যে ওটা রেনাল ক্যাপসুল, আউটার মোস্ট লেয়ার। এনসিআরটিতে শুধু এই রেনাল ক্যাপসুল থিক একটা আউটার লেয়ার, ইনার মোস্ট লেয়ার বলা হয়েছে, রেনাল ক্যাপসুলের কথাই শুধু আলোচনা করা আছে। রেনাল ফ্যাসিয়া বা অ্যাডিপোজ লেয়ারের কথা বলা নেই। আর ভিতরে যে পিরামিডাল স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে সেটাকে বলা হয় পিরামিড। তো কর্টেক্সটা দেখো, দুটো পিরামিডের মাঝে যদি তুমি লক্ষ্য করো, তাহলে এরকম দেখা যাচ্ছে যে এটা একটা পিরামিড আর এটা একটা পিরামিড। দুটো পিরামিড ঘন হয়ে আছে। আর কর্টেক্স অঞ্চল যে জিনিসটা আছে, কর্টেক্স অঞ্চলটা এখানে শুধু রেস্ট্রিক্ট হয়ে নেই, পুরো ভিতরে চলে এসছে, মানে দুটো পিরামিডের মাঝেও আসছে। তো এটাকে আমরা বলতে পারবো যে কর্টেক্স ডু নট গেট রেস্ট্রিক্টেড টু আউটসাইড অনলি, ইট মুভস ইনওয়ার্ড বিটুইন রেনাল পিরামিডস। এটা বেসিক্যালি রেনাল পিরামিডস, রেনাল পিরামিড। তো কথাটা লিখে দিচ্ছি। তো যা লিখলাম সেটা হলো কর্টেক্স ডু নট রেস্ট্রিক্টেড টু আউটার জোন অনলি, ইট মুভস ইনার জোন বিটুইন রেনাল পিরামিডস। আর ভিতরে যে রেনাল পিরামিডসের মিডিলে এটা মুভ হয়েছে, ওই অংশটাকে বলা হয় রেনাল কলম অফ বার্টিনি, RCOB, রেনাল কলম অফ বার্টিনি। আর এটা তো তাহলে হয়ে গেল কর্টেক্স, আর এটা আউটার কর্টেক্স, এটা হয়ে গেল RCOB, রেনাল কলম অফ বার্টিনি। আর এটা হয়ে গেল ইনার মেডুলা। এবার এই যে হাইলাম, হাইলাম যে জিনিসটা, এখানে একটা ঢুকেছে ডিঅক্সিজেনেটেড ব্লাডের জন্য আর একটা অক্সিজেনেটেড ব্লাডের জন্য, আর একটা ঢুকেছে ইউরেটার। এবার ইউরেটারকে যদি লক্ষ্য করি, এখানে এখানে ডায়ামিটারটা কম, আর এখানে ঢোকার সময় ডায়ামিটারটা অনেক বেশি বেড়ে গেছে।
তো এটাকে এটাকে বলা হয় যে ডায়ামিটার মানে ইউরেটারটা হাইলাম প্রবেশের সময় ফানেল শেপ আকার করেছে। নিয়ার কিডনি ureter expands into a basin or funnel shaped structure that is renal pelvis. নিয়ার হাইলাম, তাহলে হাইলামের কাছে ureter expands into a basin or funnel like structure রেনাল পেলভিস বলা হয়। এবার ফানেল শেপ কেন এটাকে বলা হচ্ছে, ফানেলের শেপটা হয় কোন লাইক স্ট্রাকচার এরকম হয়। তো বেসিক্যালি যদি দেখি তাহলে এক জায়গায় ফানেলের ডায়ামিটার কম আর এক জায়গায় ফানেলের ডায়ামিটার বেশি, এই স্ট্রাকচারটার জন্যই বলা হচ্ছে ফানেল শেপ স্ট্রাকচার আকার ধারণ করেছে। এবার আচ্ছা, তাহলে কিডনির স্ট্রাকচারে কিডনির দুটো অংশ বললাম, একটা লিখে দিচ্ছে। তো কিডনির বেসিক্যালি প্রথমে দুটো স্ট্রাকচার আলোচনা করতে গিয়ে কিডনির দুটো অংশ পেলাম, একটা আউটার কর্টেক্স আর ইনার মেডুলা। ইনার মেডুলাটা পিরামিড আকারে থাকে, আর একটা আউটার কর্টেক্সটা দুভাগে ভাগ করে যায়, একটা প্রপার যে আউটার কর্টেক্স আর একটা বিটুইন পিরামিডস, এটাকে বলা হয় রেনাল কলম অফ বার্টিনি। এবারে আমরা আরো আলোচনা করব স্ট্রাকচার ব্যাপারে, যে মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, কিভাবে ইউরিন পাস হয় কোনটা দিয়ে, এগুলো আলোচনা করব। তো আউটার কর্টেক্স আর মেডুলা, ইনার মেডুলা। তো মেডুলারি যে পিরামিড, এটা মোটামুটি প্রত্যেকটা কিডনিতে 27 থেকে 30টা থাকে। এবার প্রত্যেকটা পিরামিডকে যদি আমরা জুম করে দেখি, এটা একটা পিরামিড, এই পিরামিড যে টিপ আছে, এই টিপ অফ দ্য পিরামিড এটাকে বলা হয় রেনাল প্যাপিলা। এবার রেনাল প্যাপিলিয়া দিয়ে কালেক্টিং ডাক্টগুলো যে একটা কমন ডাক্টে পরিণত হয়ে এটা দিয়ে বেরোয়, এটা দিয়ে বেরিয়ে এখানে মাইনর ক্যালিক্স থাকে, মাইনর ক্যালিক্সে পৌঁছায়। তো যে কমন ডাক্ট সেটাকে বলা হয় ডাক্ট অফ বেলিনি। আচ্ছা, এবারে এটা দিয়ে ডাক্ট অফ বেলিনি বেরোবে, আর এখানেই থাকবে প্রত্যেকটার মাইনর ক্যালিক্স। মাইনর ক্যালিক্স কি, এটা নাথিং বাট এ পাথ, ইউরিনের পাথ। এবার মাইনর ক্যালিক্স থাকে প্রত্যেকটা, এর টিপ থেকে একটু দূরে মাইনর ক্যালিক্স থাকে। এবার মাইনর ক্যালিক্সগুলো মেজর ক্যালিক্সে পরিণত হয়, মাল্টিপল মাইনর ক্যালিক্স মেজর ক্যালিক্সে পরিণত হয়। তো মেজর ক্যালিক্স মোটামুটি 2 থেকে 3টা থাকে, এক একটা কিডনিতে মেজর ক্যালিক্স 2 থেকে 3টা থাকে। প্রত্যেকটা রেনাল পিরামিড থেকে ডাক্ট অফ বেলিনি বেরিয়ে কয়েকটা ডাক্ট অফ বেলিনি কোথায় যাবে, মাইনর ক্যালিক্সে। এবার মাল্টিপল ডাক্ট অফ বেলিনি মিক্সড হয় মাইনর ক্যালিক্সে, মাইনর ক্যালিক্স এবার যাই, মাল্টিপল মাইনর ক্যালিক্স কোথায় মিক্স হয়, মেজর ক্যালিক্সে। এটা হলো ইউরিনের পাথ যেটা আলোচনা করছি। মানে এখানে নেফ্রন থাকে, এখানে নেফ্রন থেকে ইউরিন তৈরি হয়, নেফ্রন থেকে ইউরিন তৈরি হয়ে কালেক্টিং ডাক্টে যায়, কালেক্টিং ডাক্ট থেকে
রেনাল সরি ডাক্ট অফ বেলিনি। এবার ডাক্ট অফ বেলিনি থেকে মাইনর ক্যালিক্স, এগুলো মাইনর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্স, এবারে মেজর ক্যালিক্স থেকে ইউরিনারি ইউরেটারে যায়। এবার এখান থেকে ফানেল শেপড হয়ে এটা থেকে ইউরেটারে যায়। ঠিক আছে। কিডনি স্ট্রাকচারের মধ্যে মোটামুটি কর্টেক্স, মেডুলা, মেডুলারের মাইনর ক্যালিক্স, ডাক্ট অফ বেলিনি, মেজর মেজর ক্যালিক্স, তারপর ইউরেটার, এগুলো হলো। এবার এখানে রেনাল আর্টারি একটা ঢুকে, যেটা অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে উইথ ইউরিয়া, আর একটা ডাক্ট যায় একটা নিয়ে আসে, এটা হলো আর্টারি, আর একটা নিয়ে যায় ব্লাড, এটা হলো ভেন, রেনাল ভেন। এবার কিডনি প্রধানত কি ওয়েস্টেজ রিলিজ করে আমাদের বডি থেকে? নাইট্রোজেনাস ওয়েস্ট। নাইট্রোজেনাস ওয়েস্ট আমাদের নাইট্রোজেনাস ওয়েস্ট আমাদের বডি যেটা দেখা যায় সেটা হলো ইউরিয়া। এবার ইউরিয়া কিভাবে ফর্মেশন হয় সেটা একটু আলোচনা করব, আর ইউরিয়া কোথায় ফর্মেশন হয়, কিভাবে কিডনিতে আসে, এগুলো আলোচনা করব এবার। তো নাইট্রোজেনাস ওয়েস্ট আমাদের বডিতে, ম্যামেলসদের বডিতে ইউরিয়া দেখা যায়। তো ইউরিয়াটা মেনলি কোথায় তৈরি হয়? লিভারে। এবার লিভারটা লিভারে কি হয়, লিভারে অ্যামাইনো অ্যাসিড যায়। অ্যামাইনো অ্যাসিডের মানে আমাদের ইন্টেস্টাইনে ডাইজেশন হলো খাবারের, প্রোটিন ডাইজেস্ট হয়ে প্রোটিন ডাইজেস্ট হয়ে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হলো। এই অ্যামাইনো অ্যাসিডটা এতে এলো, লিভারে এলো অ্যামাইনো অ্যাসিড। এবার অ্যামাইনো অ্যাসিডের ডিঅ্যামিনেশন হয়। অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটা এরকম যে একটাতে NH2 থাকে, আর একটাতে COH থাকে, একটাতে R থাকে, একটা H থাকে। তো ডিঅ্যামিনেশন মানে এই অ্যামোনিয়াটাকে বের করে দিবে, দিয়ে এটা কিটোন বডি হিসাবে থেকে যাবে। তো ডিঅ্যামিনেশনের মাধ্যমে অ্যামোনিয়া উৎপন্ন হবে। এবার এই উৎপন্ন অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইডের সাথে রিঅ্যাকশন করবে, ওখানে কার্বন ডাই অক্সাইডও পাওয়া যাবে। তো কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ইউরিয়া তৈরি করবে। তো আমাদের লিভারে তাহলে ইউরিয়া ফর্মেশন হয়ে গেল। তো এখানে মাল্টিপল স্টেপ আছে, এটা হলো ওয়ার্নিথেল সাইকেলের মাধ্যমে তৈরি হয়। তো ওয়ার্নিথেল সাইকেলে আবার এখন যাচ্ছি না। ওয়ার্নিথেল সাইকেলের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হলো। এবার এই ইউরিয়াটা কিভাবে এর কাছে আসছে, ওই কিডনির কাছে আসছে, এটা আলোচনা করব। এই ইউরিয়াটা এবার লিভারের ব্লাডে গেল। লিভারের ব্লাডে গেল। এবার লিভার থেকে একটা ডাক্ট বের হবে, যেটা ইনফেরিয়র ভেনা কাভাতে মিক্সড হবে। মানে ইনফেরিয়র ভেনা কাভা আমাদের হার্টে যেটা ব্লাড নিয়ে যায় অর্গান থেকে, নিচের বডি পার্ট থেকে, সেটাকে বলা হয় ইনফেরিয়র ভেনা কাভা। তো ইনফেরিয়র ভেনা কাভা ইজ মিক্সড অফ মাল্টিপল ভেন্স। তার মধ্যে একটা হলো লিভারের হেপাটিক ভেন। তো হেপাটিক ভেন
এটা লিভার তো, লিভার থেকে একটা একটা ডাক্ট তৈরি হলো, এটা হলো হেপাটিক ভেন। তো এটা কন্টেন করছে ইউরিয়া, ইউরিয়া প্রেজেন্ট আছে। এবার আরও অনেক ডাক্ট আছে, সেগুলো মিক্সড হয়ে একটা কমন ডাক্ট তৈরি করলো, এটাকে বলা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। তাহলে হেপাটিক ভেন থেকে কোথায় গেল? ইনফেরিয়র ভেনা কাভা। তাহলে ইনফেরিয়র ভেনা কাভা থেকে এবার কোথায় গেল? হার্টের রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে গেল, রাইট ভেন্ট্রিকল থেকে এবার কোথায় যাবে? পালমোনারি আর্টারি। এটা অর্গান থেকে আসছে একটা ব্লাড, তার মানে এটা নিশ্চয় ডিঅক্সিজেনেটেড ব্লাড। এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা এবার পালমোনারি আর্টারিতে গেল। পালমোনারি আর্টারি এবার কি করলো? লাংসে নিয়ে গেল। এবার লাংস থেকে পালমোনারি ভেন, পালমোনারি ভেনে ব্লাড এলো। এবার পালমোনারি ভেন থেকে, পালমোনারি ভেন মানে কি? ভেন মানে হার্টে যেটা ব্লাড নিয়ে আসে, কোনো অর্গান থেকে যদি হার্টে ব্লাড নিয়ে আসে তাহলে সেই যে ডাক্ট তাকে বলা হয় ভেন। তো পালমোনারি মানে লাংস থেকে ব্লাড নিয়ে আসছে, ওটা অক্সিজেনেটেড ব্লাড হবে এবং তাকে বলা হবে ভেন। তো পালমোনারি থেকে আসছে তো পালমোনারি ভেন। এবার পালমোনারি ভেন কোথায় ওপেন হবে? লেফট, পালমোনারি ভেন লেফট অ্যাট্রিয়ামে ওপেন হয়। লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, এবার লেফট ভেন্ট্রিকল থেকে বিভিন্ন অর্গানে ব্লাড চলে যাবে। এবার ইউরিয়া ইউরিয়া যেগুলোতে আছে, ব্লাডের যে অংশে ইউরিয়া আছে, সেই ইউরিয়া যুক্ত ব্লাডটা চলে যাবে রেনাল আর্টারিতে। আর্টারি কাকে বলে? হার্ট থেকে কোনো অঙ্গে ব্লাড নিয়ে যাচ্ছে তাকে আর্টারি বলা হবে। তো রেনাল ইউজ হয় কিডনির জন্য, তো রেনাল নিয়ে যাচ্ছে রেনালে মানে কিডনিতে, তার জন্য রেনাল আর্টারি, রেনাল আর্টারি গিয়ে ওপেন হলো কিডনিতে। এবার কিডনি থেকে যে ডাক্ট হার্টে ব্লাড নিয়ে যাবে তাকে কি বলবো? হার্টে ব্লাড নিয়ে যাচ্ছে তাহলে ভেন, ওটা হয়ে যাবে রেনাল ভেন। কিডনি থেকে এবার রেনাল ভেন। এবার আমরা ইউরিয়া কন্টেন্ট যদি দেখি, ইউরিয়া কন্টেন্ট কোথায় কিরকম আছে, তাহলে ইউরিয়া যেখানে তৈরি হবে সব থেকে বেশি ওখানে ইউরিয়া হবে, তাহলে হেপাটিক ভেনে ম্যাক্সিমাম ইউরিয়া থাকে। তারপর ইনফেরিয়র ভেনা ক্যাভাতে একটু কমে যায় কনসেন্ট্রেশন ইউরিয়ার। কেন কমলো? এটাতে ইউরিয়া কন্টেন্ট ম্যাক্স, আর এগুলোতে নেই, এগুলোতে ইউরিয়া নেই, এটাতে ইউরিয়া নেই। তার মানে কি? আমরা যদি ইউরিয়ার কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই ভলিউম করি, মানে ইউরিয়ার মোল ডিভাইডেড বাই ভলিউম করি, তাহলে কনসেন্ট্রেশন পাবো। তো ভলিউম বাড়ছে, তার মানে এই যে কনসেন্ট্রেশনটা কমছে, তার মানে কি ইনফেরিয়র ভেনা কাভাতে কনসেন্ট্রেশন এটা থেকে কমে গেল, কিন্তু অনেক বেশি থাকে। তারপর রাইট অ্যাট্রিয়ামে গেল, লেফট ভেন্ট্রিকলে গেল, পালমোনারি আর্টারি গেল, এগুলো তো মিক্সড হয়ে গেল ব্লাড। এবারে ব্লাড সেপারেট কোথায় হচ্ছে? রেনাল আর্টারি। রেনাল আর্টারিতে ইউরিয়া কন্টেন্ট ভালোই থাকে, কিন্তু ইনফেরিয়র ভেনা কাভার থেকেও কম থাকে, আর হেপাটিক ভেনের থেকে তো কম থাকেই। সব থেকে বেশি ইউরিয়া কনসেন্ট্রেশন থাকে হেপাটিক ভেনে, তারপর ইনফেরিয়র ভেনা কাভা, তারপর রেনাল আর্টারিতে। তো আমরা যতগুলো জিনিস এখন পড়লাম সেগুলো একবার দেখে নিই। আচ্ছা, এক্সক্রিটরি অর্গানস অ্যান্ড প্রোডাক্টস পড়লাম, কিডনি থেকে, লিভার থেকে, লাংস, স্কিন, স্যালাইভারি গ্ল্যান্ড, এগুলো থেকে পড়লাম। এবার হিউম্যান কিডনির পজিশনও পড়লাম। হ্যাঁ, হিউম্যান পজিশন, ডাইমেনশনস পড়লাম, ওয়াল পড়লাম, ভিতরের স্ট্রাকচার পড়লাম, ভিতরের স্ট্রাকচার পড়লাম। এবার
এটা এর পাথটাও পড়লাম, ইউরিন কিভাবে করতে যায় ইউরিনের পাথটাও পড়লাম। এবার ইউরিন যেহেতু ফিল্টার করে কিডনি, তো ইউরিন কিভাবে তৈরি, ইউরিনের মেন পদার্থ হলো ইউরিয়া। তো ইউরিয়া কিভাবে কোথায় তৈরি হলো, কিভাবে ট্রান্সপোর্ট হলো সেটাও দেখলাম। এবার আলোচনা করব, এবার আলোচনা করব ইউরিয়া তো এলো, এবার ইউরিয়া কোথায় এলো, কিভাবে এলো, ইউরিয়ার ফিল্টারেশন কিভাবে হবে, এগুলো আলোচনা করব। তার আগে আমরা নেফ্রন সম্পর্কে দেখে নিই। নেফ্রনটা এর স্ট্রাকচারাল, মানে কিডনির হলো স্ট্রাকচারাল ইউনিট, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট হলো নেফ্রন। তো এবার নেফ্রনটা দেখে নিব কোথায় কিভাবে থাকে অবস্থান, নেফ্রন কত প্রকারের হয়, এগুলো আলোচনা করে নিই তাহলে। এবার নেফ্রনের হয়তো সেই একই কথা যে নেফ্রন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি। মোটামুটি এক একটা কিডনিতে 1 মিলিয়ন থাকে। এবার স্ট্রাকচারটা দেখে নিচ্ছি। স্ট্রাকচার দেখে কিডনির মধ্যে, যেহেতু কিডনির ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট, কোথায় কিভাবে অবস্থান করেন, কিরকম এর টাইপ হয়, ওগুলো আলোচনা করব। তো এর স্ট্রাকচার যদি দেখি আমরা এরকম কিছুটা, যে একটা প্রথমে যে এই অংশটাকে বলা হচ্ছে গ্লোমেরুলাস। এবার গ্লোমেরুলাসের এখানে এটা ব্লাড গিয়েছে, তো এটা বোম্যান ক্যাপসুল। এটা নেফ্রনের অংশটাকে বলা হচ্ছে বোম্যান ক্যাপসুল, আর যে ব্লাড ক্যাপিলারি দিয়ে তৈরি হয়েছে এই অংশটা তাকে বলা হয় গ্লোমেরুলার। মানে একটা টিউব, এই টিউবটা গোল হয়ে আছে, এখানে ব্লাড এসছে আর এটা দিয়ে ব্লাড গিয়েছে, আর এখানে একটা ব্লাড ভেসেল দিয়ে তৈরি হয়ে গেছে, থলি টাইপের। তো ওই যে ব্লাড ভেসেলের থলি টাইপের তৈরি হয়েছে ওটাকে বলা হচ্ছে গ্লোমেরুলাস, আর নেফ্রনের অংশটাকে বলা হচ্ছে বোম্যান ক্যাপসুল। এবারে ব্লাড ভেসেল একটা আসছে আর একটা যাচ্ছে, তো যেটা আসছে ওটাকে বলা হচ্ছে অ্যাফারেন্ট, এবার যেটা যাচ্ছে ওটাকে বলা হয় ইফারেন্ট আর্টেরিয়াল। আর্টারি মানে কি, হাড় থেকে আসছে, এটা হাড় থেকে এলো ব্লাড, হাড় থেকে ব্লাডে এসে ব্লাড ক্যাপিলারিতে ভেঙে একটা আর্টেরিওলে ভেঙেছে। তো একটা আর্টেরিওল, এটা অন্য নেফ্রনে অন্য আর্টেরিওল যাবে, তো এটা অ্যাফারেন্ট আর্টিওল এলো, এবার ইফারেন্ট আর্টিওল হয়ে বেরিয়ে গেল। নেফ্রনের পার্টটাকে বলা হচ্ছে বোম্যান ক্যাপসুল, আর ক্যাপিলারি দিয়ে গঠিত এটা, এই জিনিসটাকে বলা হচ্ছে গ্লোমেরুলাস। দুটোকে মিলিয়ে বলা হচ্ছে মালপিজিয়ান কর্পাসালস। তাহলে উপরের পার্টটুকু হলো। এবার এর পরের অংশ যেটা দেখব, একটা কনভলিউটেড স্ট্রাকচার দেখা যাচ্ছে, এটাকে বলা হয় প্রক্সিমাল কনভলিউটেড স্ট্রাকচার। প্রক্সিমাল কনভলিউটেড স্ট্রাকচার যদি দেখি আমরা, এটা মোটামুটি এর স্ট্রাকচারটা এরকম। এগুলো হলো কিউবয়েডাল এপিথেলিয়াম। এটাকে কি বলা হয়, সরি, ব্রাশ বর্ডার কিউবয়েডাল এপিথেলিয়াম। ব্রাশ বর্ডার কিউবয়েডাল এপিথেলিয়াম, তো ওটা হলো প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। এবার তারপরের একটা ইউ শেপড একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় লুপস অফ হেনলি বা হেনলিজ লুপ এটাকে বলা হয়। এবার হেনলির লুপের পরের অংশ, এটাকে বলা হয় ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিবিউল। এবার অনেকগুলো মাল্টিপল ডিসিটি, এগুলো মাল্টিপল ডিসিটি
মিক্সড হয়ে একটা কালেক্টিং ডাক্টে ওপেন হয়েছে। আর তোমাদেরকে যেটা বললাম, অনেকগুলো ডিসিটি একটা কালেক্টিং ডাক্টে মিক্সড হয়ে, এবার এটা রেনাল পিরামিড ছিল তো, এবার এটা কালেক্টিং ডাক্ট মিক্সড হয়ে একটা কমন পাথ দিয়ে আসছে, একটা, এটাকে বলা হয় একটা কমন ডাক্টে মিক্সড হচ্ছে, এটাকে বলা হয়েছিল ডাক্ট অফ বেলেনি। তো এবার ব্লাড এলো কিনা, ফিল্ট্রেশনটা কিভাবে তৈরি হয় তার একটা ওভারভিউ আমি বলে দিচ্ছি। এখানে ব্লাড এলো, ব্লাডের সমস্ত কিছু না, কিছু অংশ ব্লাডের এটা দিয়ে যাবে, পুরোটা গেল ডাক্ট হয়ে, এবার কিডনির এটা থেকে গেল, তারপর মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, সরি, হ্যাঁ, তো ডাক্ট অফ বেলিনি, তারপর মাইনর ক্যালিক্স, তারপর মেজর ক্যালিক্স, তারপর ইউরেটার থেকে ইউরিনারি ব্লাডার থেকে ইউরিনারি ব্লাডার, তারপর ইউরেথ্রা হয়ে ইউরিন চলে যাবে। এইরকম একটা ব্যাপার নেফ্রনের। এবার আমরা যদি নেফ্রনের স্ট্রাকচার, মানে নেফ্রনের স্ট্রাকচার না, ঠিক নেফ্রন, প্রত্যেক ধরনের নেফ্রনেরই স্ট্রাকচারটা অলমোস্ট একই। এবারে কিডনিতে এটা আমি ধরলাম এটা কর্টেক্স পার্ট আর এটা মেডুলা পার্ট। কিছু কিডনি কোথায় অবস্থান করে, কিছু নেফ্রন কোথায় অবস্থান করে, কিছু নেফ্রনের গ্লোমেরুলাস আর পিসিটি এই জায়গাতে অবস্থান করে, আর ডাক্ট হেনলি লুপটা এভাবে বড় হয়ে আসে কিছু নেফ্রনের ক্ষেত্রে, আর ডিসিটি কালেক্টিং ডাক্ট এইভাবে এসে আবার এখানে চলে আসবে। মেনলি লুপ অফ হেনরিটা এর বিস্তৃত হয়ে থাকবে। আর এদের কি হয়, কর্টেক্স আর মেডুলার যে এই জাংশন, এদের এই মালপিজিয়ান টিবিউলস, মালপিজিয়ান কর্পাসটা এই জাংশনের এখানে অবস্থান করবে। আর এক ধরনের আছে, ওটা কিরকম, এটা মেডুলা, এটা কর্টেক্স। তো সেক্ষেত্রে মালপিজিয়ান কর্পাসাসটা কর্টেক্স অঞ্চলে অবস্থান করে পুরোপুরি, এই জাংশন থেকে অনেক দূরে, আর হেনরির লুপটা এটা বেশি বিস্তার করে না। তো এই প্রকারটাকে বলা হয় জাক্সটামেডুলারি নেফ্রন, আর এটাকে বলা হয় কর্টিক্যাল নেফ্রন। এবার এদের সম্পর্কে একটু আলোচনা করি। নেক্সট পেজ। তো যেরকম বললাম, জাক্সটামেডুলারি নেফ্রনটা জাংশনের এখানে পিসিটি ডিসিটি অবস্থান করছে, আর কর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে পিসিটি ডিসিটি কর্টেক্স অঞ্চলে একদম টার্মিনাল পয়েন্টের দিকে অবস্থান করছে। ঠিক আছে, তো এদের সম্পর্কে কিছু বলে নিচ্ছি। আমাদের বডিতে কর্টিক্যাল নেফ্রনের পরিমাণ অনেক বেশি, অলমোস্ট 85% কর্টিক্যাল নেফ্রন, 85%। তাহলে জেজি নেফ্রন,
15%। জেজি নেফ্রনের ক্ষেত্রে, জাক্সটাগ্লোমেরুলার নেফ্রনের ক্ষেত্রে কি হয়, এদের লুপ অফ হেনরি মেডুলাতে অনেক দূর পর্যন্ত বিস্তার করে। এক্ষেত্রে বেশি বিস্তার লাভ করে না। তো এদের ক্ষেত্রে এলওএইচ লুপ অফ হেনরি স্মল। এবার একটা ভাষার একটা জিনিস আছে, মানে এদের দু ক্ষেত্রেই একটা জিনিস দেখা যায় যে এই যে এই ব্লাড ক্যাপিলারিটা আছে, তো এবার এটা পুরোটা এরকম এরকম করে থাকে, এই ব্লাড ক্যাপিলারিটা এরকম পুরোপুরি থাকে। জাক্সটামেডুলারি নেফ্রনের ক্ষেত্রে কি একটা জিনিস হয়, ভাষার একটা দেখা যায়। ভাষার একটাটা কি জিনিস, এই যে এদের লুপ অফ হেনরিটা ইউ শেপড আছে, তো এবার ইউ শেপডের প্যারালাল একটা আর একটা ইউ শেপড ব্লাড ক্যাপিলারি দেখা যায়। হ্যাঁ, এবার এই ইউ শেপড ক্যাপিলারিটাকে বলা হচ্ছে ভাষার একটা। আশা করছি তোমরা কাউন্টার কারেন্ট মেকানিজম নাম শুনেছো। কাউন্টার কারেন্ট মেকানিজমে এটা পার্টিসিপেট করে, তখন বলে দেবো এই জিনিসটা কি। তো এটা কর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে দেখা যায় না। তো কর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে এই যে এই জিনিসটা দেখা গেল, পেরি টিবিউলার ক্যাপিলারি। তো পেরি নিউক্লিয়ার ক্যাপিলারি এখানেও থাকে। তো জেজি নেফ্রনে ক্যাপিলারি দুই প্রকারের থাকবে। পেরিটিবিউলার ক্যাপিলারি আর একটা হলো ভাষার একটা। কর্টিক্যাল নেফ্রন যদি দেখি, তাহলে এখানে একটাই দেখা যায়, এটাকে বলা হয় পেরিটিবিউলার ক্যাপিলারি। আচ্ছা, এলওএইচ সম্পর্কে, লুপ অফ হেনরি সম্পর্কে আরেকটা জিনিস বলছি। এখান থেকে ব্লাড এসে ফিল্টারটা এভাবে যাচ্ছে, তো ফিল্টার তার মানে এই লুপটাতে ডাউনওয়ার্ডস, তো এটাকে বলা হয় ডিসেন্ডিং লুপ অফ হেনরি। আর ফিল্টারের নিয়ে এ উপরে উঠছে, তো এটাকে বলা হয় অ্যাসেন্ডিং লুপ অফ হেনরি। এর ক্ষেত্রেও একই জিনিস অ্যাপ্লাই হবে। আর একটা থিন আর থিকের একটা ব্যাপার আছে। তুমি জাক্সটামেডুলারি নেফ্রন যদি দেখো, তাহলে এদের ডিসিডিটা, এই সরি, হেনরির লুপটা এখান থেকে শুরু করে মোটামুটি প্রথমে ঠিক ছিল, তারপর থিন স্টার্ট হয়ে আবার মেডুলার যত যাচ্ছে তত ঠিক হচ্ছে, দিয়ে ডিসিডিও ঠিক। এক্ষেত্রে কিন্তু ডিসেন্ডিং লুপ অফ হেনরিটা পুরোপুরি ঠিক, এবার একটু থিন হয়ে এটা ঠিক হয়ে গেছে। এটা বেশি গুরুত্বপূর্ণ না থিন থিকের ব্যাপারটা, এটা একটু দেখার, শুধু এমনি দেখলেই হবে। এবার
নেফ্রনের ডিসিটি গিয়ে কালেক্টিং ডাক্টে মিক্সড হয়েছে, এটা একটা নেফ্রন, এটা একটা নেফ্রন এখানে মিক্সড হয়েছে, এটা একটা নেফ্রন এখানে মিক্সড হয়েছে, এখানে একটা মিক্সড হয়েছে, এগুলোতে আবার মিক্সড হয়েছে। ঠিক আছে, একটা কমন কালেক্টিং ডাক্ট এখান থেকে বেরিয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি হলো, এটা হলো টিপ অফ পিরামিড, এই অঞ্চলটা টিপ অফ পিরামিড। টিপ অফ পিরামিডটাকে কি বলেছিলাম? রেনাল প্যাপিলা। তো নেফ্রন সম্পর্কেও আলোচনা হয়ে গেল। এবারে একটা জাক্সটা গ্লোমেরুলাস অ্যাপারেটাস তৈরি করে, ওটা কি জিনিস দেখে নাও। তো জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস সম্পর্কে যদি বলি, একটা জায়গা, জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসটা একটা জায়গা যেখানে ডিসিটি আর অ্যাফারেন্ট আর্টেরিয়ল খুব কাছাকাছি পাস হয়। এবার এদের ডিসিটি আর অ্যাফারেন্ট আর্টেরিয়ল খুব পাশাপাশি অবস্থান করার জন্য এদের সেলগুলো, এপিথেলিয়াম যে সেল, এরা মডিফাইড হয়ে যায়। তো এরকম একটা কন্ডিশন যেখানে ডিসিটি আর অ্যাফারেন্ট আর্টেরিয়ল খুব কাছাকাছি অবস্থান করছে, এরকম এই জায়গাটাকে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস বলা হয়। তো এবার এদের সেল যে মডিফিকেশন হয়, এই জিনিসটাই গুরুত্বপূর্ণ। তো ওগুলো একটু আলোচনা করছি। আচ্ছা, তো এখানে এই ছবিটাতে দেখো, এটা অ্যাফারেন্ট আর্টেরিয়ল আর এটা হলো ডিসিটি। যেখানে অ্যাফারেন্ট আর্টেরিয়ল আর ডিসিটি ক্লোজ কন্ট্যাক্টে থাকবে, সেখানকার এপিথেলিয়ামগুলো মডিফাইড হয়ে যাবে। তো অ্যাফারেন্ট আর্টেরিয়লের নর্মাল এপিথেলিয়াম ছিল, এগুলো মডিফাইড হয়ে এগুলোকে বলা হবে জেজি সেলস। আর ডিসিটির মডিফাইড এপিথেলিয়াম সেলগুলোকে বলা হয় ম্যাকুলা ডেন্সা। এবার এরা ক্লোজ কন্ট্যাক্ট করে, তো এদের মাঝখানে একটা মানে এক প্রকারের সেল দেখা যায়, এদেরকে বলা হয় প্যাকিং সেলস বা ম্যাসেনজিয়াল সেলস বা ল্যাসিস সেলস বা পালকিনসন সেলস। এরা এই এই যে টোটাল জায়গাটা একটা মডিফাইড হয়ে গেছে। জাক্সটা গ্লোমেরুলাস জেজি অ্যাপারেটাস, জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। তো জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস কি কি দিয়ে গঠিত হলো? জেজি সেল, অ্যাফারেন্ট আর্টেরিয়ল, তারপর ম্যাকুলা ডেন্সা, এটা কোথাকার? ডিসিটি, আর একটা ল্যাসিস সেল বা মেসেনজিয়াল সেলস বা পালকিনসন সেলস বা প্যাকিং সেলস। ঠিক আছে, তো ম্যাকুলা ডেন্সা এটা এই সম্পর্কে আর বেশি কিছু জানা নেই, জাস্ট ম্যাকুলা ডেন্সা এটা এটা হলো সল্ট সেন্স করতে পারে, সল্ট সেন্সিং সেলস। আর কিছু জানার ব্যাপার নাই জাস্ট গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে। বাস, তো আজকে কি কি আলোচনা করলাম মোটামুটি, এক্সক্রিটরি অর্গান আর প্রোডাক্ট আলোচনা করলাম, তারপর হিউম্যান কিডনির পজিশন, ডাইমেনশন, তার ওয়াল ওয়াল কি কি লেয়ার দ্বারা গঠিত, তারপর ইউরিনারি সিস্টেম, ওর পাথ, কিভাবে ইউরিন তৈরি হলো, ইউরিন কিভাবে তৈরি হলো এটা বলিনি, ইউরিন ফরমেশন এর পরের ক্লাসে বলে দেবো। তারপর ওর যা স্ট্রাকচারাল পার্টটা ছিল ওটা হয়ে গেছে। ইউরিন কিভাবে ফরমেশন হয়, কোথায় ফরমেশন হয়, কিভাবে ট্রান্সপোর্ট হয় ওটাও বলে দিয়েছি। তারপর নেফ্রন কি জিনিস, নেফ্রন কত প্রকারের হয় এগুলো বলে দিলাম, কোন নেফ্রন কিরকম, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস কি বললাম। হ্যাঁ, আজকে তাহলে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে তাহলে পরেরটা বলে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
Thank you for your important time. I hope you all got that. Thank you.